হ্যালো স্টুডেন্টস, ফিজিক্সের আরেকটি নতুন ক্লাসে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লাস 12-এর তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। তো শুরু করা যাক। আজকে আমাদের টপিক হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড, তো ইলেকট্রিক ফিল্ডটা পড়ার সময় আমাদের মেন প্রথম যে টপিকটা আসবে সেটা হচ্ছে কুলম্বস ল বা কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্র জিনিসটা কি? তো কুলম্বের সূত্র হচ্ছে দুটো চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল, সেইটা কুলম্বের সূত্র দিয়ে আমরা নির্ণয় করতে পারি। তো এখানে ধরা যাক দুটো বিন্দু আধান আছে, এই দুটো বিন্দু আধান, এটা হচ্ছে Q1 আর এটা হচ্ছে Q2, তারা পরস্পরের থেকে r ডিস্টেন্সে আছে। তো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কুলম্বস ল কি বলছে, কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র বা কুলম্বস ল। কুলম্বস ল, কুলম্বস ল কি বলছে না, কুলম্বস ল বলছে দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল ওদের আধানদ্বয়ের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং এদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে কুলম্বের সূত্র কি বলছে না, দুটো বিন্দু আধান এর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের আধানদ্বয়ের গুণফলের সাথে সমানুপাতিক এবং মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এখানে Q1 আর Q2 এই দুটো চার্জ পার্টিকেল আছে, বিন্দু আধান, এই দুটো চার্জ পার্টিকেলের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে r। তাহলে এদের মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল সেটার মান কত হবে, সেটার মান হচ্ছে F, আকর্ষণ বা বিকর্ষণ বল সেই F সমানুপাতিক Q1 Q2, কেননা তাদের আধান দুটোর গুণফলের সাথে সমানুপাতিক এবং তাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে F সমানুপাতিক 1/r²। তাহলে এটা যদি একসাথে লিখি তাহলে কত হয়ে যাবে না, F সমানুপাতিক Q1 Q2 বাই r²। এটা হচ্ছে কুলম্বের সূত্র। ক্লিয়ার? এবার সমানুপাতিককে যদি আমরা তুলতে চাই তাহলে কি হবে, একটা সমানুপাতিক ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। তাহলে সেটা কি, F সমান K ইন্টু Q1 Q2 বাই r²। ক্লিয়ার? তাহলে যেখানে K হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, K ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার এই যে ফোর্সটা হচ্ছে, এই ফোর্সটা আকর্ষণ বলও হতে পারে বিকর্ষণ বলও হতে পারে, সেটা চার্জ, যে দুটো চার্জ আছে তাদের পোলারিটির উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, কেমনভাবে ডিপেন্ড করছে না, দুটো যদি সেম পোলারিটির হয় তখন কি হবে, ফোর্স অফ রিপালশন হবে বা বিকর্ষণ হবে। আবার যদি ডিফারেন্ট পোলারিটি হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, তখন কি হবে, অ্যাট্রাকটিভ ফোর্স হবে, অর্থাৎ আকর্ষণ বল হবে। তাহলে F সমান K ইন্টু Q1 Q2 বাই r²। ক্লিয়ার? আচ্ছা, এরপর তাহলে আমরা পেয়ে গেলাম এটা। এরপর সিজিএস পদ্ধতিতে এই কেস, আচ্ছা প্রথমে বলছি সিজিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতিতে K ইকুয়াল টু 1 হয়ে যায় শূন্যস্থান বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে। তখন তাহলে শূন্যস্থান বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে F সমান কত হয়ে যাবে, শূন্যস্থান বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে, বায়ু মাধ্যমের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে K ইকুয়াল টু 1। ক্লিয়ার? তাহলে K ইকুয়াল টু 1 হয়ে গেলে তখন F সমান কত হয়ে যাবে, F সমান Q1 Q2 বাই r²। এটাই হচ্ছে সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্র। এবার যদি আমরা এসআই পদ্ধতিতে করি তাহলে K সমান হয়ে যাবে 1/4πε0। ঠিক আছে, যদি এসআইতে করি তখন কি হবে না, এসআই পদ্ধতিতে করলে তখন হয়ে যাবে K সমান 1/4πε0। আচ্ছা, আমি এখানে কুলম্বের সূত্রটা লিখছি, F সমান K Q1 Q2 বাই r²। এবার এসআই পদ্ধতিতে K সমান 1/4πε0। তাহলে যেখানে ε0টা কি, ε0টা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, যেখানে ε0 এটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা।
বোঝা গেল? শূন্য মাধ্যমে তড়িৎ বিদ্যুৎ, তাহলে তখন এসআই পদ্ধতিতে এফ সমান কত হয়ে যাবে 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্র, এফ সমান 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। আর সিজিএস পদ্ধতিতে করলে এফ সমান হয়ে যাবে Q1 Q2 বাই আর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমরা কুলম্বের সূত্র জেনে গেলাম। এবার একটা জিনিস এপসাইলন জিরো কি, এপসাইলন জিরো হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এপসাইলন জিরোর ভ্যালু কত সেইটা আমরা জানবো, যে এপসাইলন জিরো সমান হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার। আচ্ছা, এর ইউনিট কি না, এখান থেকে একটা জিনিস যে 4πটা কি একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাহলে আমরা যদি এপসাইলন জিরোর ইউনিট বার করতে চাই তাহলে কি হবে, এফ ইন্টু 4πε0 ইন্টু আর স্কোয়ার সমান Q1 Q2, দ্যাট ইজ এখান থেকে এপসাইলন জিরো সমান কত Q1 Q2 বাই 4πf আর স্কোয়ার। তাহলে এপসাইলন জিরো যদি একক বার করতে চাই, একক কত হবে, উপরে কত আছে কিউ ইন্টু কিউ মানে কত কুলম্ব স্কোয়ার বাই 4π রাশি কি মাত্রাহীন রাশি, এফ মানে কত নিউটন আর আর মানে মিটার। তাহলে এর ইউনিট কত হয়ে যাবে না কুলম্ব স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। কুলম্ব স্কোয়ার কেন হচ্ছে না, আধানের একক কি কুলম্ব এসআই পদ্ধতিতে। তাহলে Q1 Q2 মানে কুলম্ব স্কোয়ার, এফ এর একক কি ফোর্স হচ্ছে মানে নিউটন, তাহলে নিচে যেহেতু আছে সে নিউটন টু দি পাওয়ার -1 আর মিটার স্কোয়ার আছে নিচে, তাহলে মিটার টু দি পাওয়ার -2। তাহলে এপসাইলন জিরোর ভ্যালু হয়ে যাচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। ক্লিয়ার? এবার এই ভ্যালুটা যদি আমরা এখানে বসাই তাহলে কত পাবো না, এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এটা যদি এখানে বসাই তাহলে আমরা পেয়ে যাব এফ সমান 1/4πε0 ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁹ Q1 Q2 বাই আর স্কোয়ার। ক্লিয়ার? এখানে এই 1/4πε0 1/4πε0 এর ভ্যালু হয়ে যাচ্ছে 9 ইন্টু 10⁹, মানে এই ভ্যালুটা বসালে আমরা এটা পাবো। ঠিক আছে? তাহলে এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্র কি হয়ে গেল 9 ইন্টু 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার, অথবা এফ সমান 9 ইন্টু 10⁹ Q1 Q2 বাই আর স্কোয়ার। ক্লিয়ার? তো হয়ে গেল এটা। তো এখান থেকে আরেকটা জিনিস পড়ে যে এপসাইলন জিরোর মাত্রা, তো এখান থেকে এপসাইলন জিরোর মাত্রা সেটা আমরা বার করব। এপসাইলন জিরো মানে কি না শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। তাহলে এপসাইলন জিরো যদি মাত্রা বার করতে বলি তখন কি হবে না, আচ্ছা আমি লিখছি এখান থেকে এফ সমান 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে এপসাইলন জিরো সমান কত হবে, এপসাইলন জিরো সমান হয়ে যাবে Q1 Q2 বাই 4πf আর স্কোয়ার। তাহলে এবার যদি আমরা মাত্রা ডাইমেনশন অ্যানালিসিস করি তাহলে এটা সমান Q1 Q2 তার মাত্রা বাই 4πf আর স্কোয়ার তার মাত্রা। এবার এখানে 4π কি একটা 4π এর কোনো একক নেই, ঠিক আছে, তাহলে দিস ইজ ডাইমেনশনলেস কোয়ান্টিটি। তাহলে ডাইমেনশনলেস কোয়ান্টিটির জন্য এটার কোনো মাত্রা নেই, তাহলে আমরা এপসাইলন জিরো সমান কি লিখতে পারি না, আচ্ছা Q1 Q2 মানে কুলম্ব, কুলম্বের ইউনিট কি মাত্রা কি আইটি, তাহলে আইটি। ক্লিয়ার? উপরটা হলো ফোর্স মানে কি না বল সমান এফ সমান এম এ, তাহলে এম এ মানে এম এল টি টু দি পাওয়ার -2 আর আর স্কোয়ার মানে কত এল স্কোয়ার। তাহলে আমাদের এখানে এপসাইলন জিরোর ভ্যালু কত, মাত্রা কত বেরোলো এম টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার -3 টি টু দি পাওয়ার 4, আচ্ছা এটা একটা স্কোয়ার হবে, ঠিক আছে। তার কারণ কি Q1 ইন্টু Q2 মানে কত দুটো আইটি হচ্ছে, তাহলে আইটি ইন্টু আইটি মানে আইটি স্কোয়ার। তাহলে এখানে কত হলো এম টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার -3 টি টু দি পাওয়ার 4 আই স্কোয়ার। ঠিক আছে, এটা হয়ে গেল এপসাইলন জিরো বা শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মাত্রা। এটা অনেক সময় এক্সামে আসে। ক্লিয়ার? তাহলে
আমরা এখানে কুলম্বের সূত্র পড়লাম, তার এসআই এবং সিজিএস রূপ পড়লাম, এপসাইলন জিরো অর্থাৎ শূন্য মাধ্যমে তড়িৎদ্বতার ভ্যালু পড়লাম, তার ডাইমেনশন পেলাম। ঠিক আছে, আচ্ছা। আর এখানে আরেকটা যেটা জিনিস আছে সেটা হচ্ছে যে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা একে আপেক্ষিক তড়িৎভেদ্যতাও বলা হয়। এরপর একটা জিনিস আসবো যে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মানে কি না কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, তাকেই ওই মাধ্যমের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলে। তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক এটাকে কে দিয়ে জেনারেলি ডিনোট করা হয়। তাহলে মানে কি, তাহলে কে সমান কত হয়ে গেল, কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। তাহলে কে সমান কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা, কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। তাহলে কে সমান হয়ে গেল কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, মানে কে সমান কত, কে সমান হয়ে গেল এপসাইলন বাই এপসাইলন জিরো। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা লিখতে পারি যে এপসাইলন সমান কত, কে ইন্টু এপসাইলন জিরো। ক্লিয়ার? তাহলে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, একে অনেক সময় বলা হয় আপেক্ষিক তড়িৎভেদ্যতা। এই যে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, এইটাকে অনেক সময় বলা হয় আপেক্ষিক তড়িৎভেদ্যতা, আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা রিলেটিভ পারমিয়াবিলিটি। তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে কি না কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। ঠিক আছে, একেই অনেক সময় আপেক্ষিক তড়িৎভেদ্যতাও বলা হয় বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে কে সমান কত হয়ে গেল, এপসাইলন বাই এপসাইলন জিরো। তাহলে এখান থেকে এপসাইলন সমান কত পেলাম, কে এপসাইলন জিরো। এবার কোনো একটা মাধ্যমে মনে করা যাক, কোনো একটা মাধ্যমের কুলম্বের সূত্র কিভাবে লিখতে পারি না, কোনো একটা মাধ্যমে যদি এপসাইলন তড়িৎভেদ্যতা সম্পন্ন কোনো মাধ্যমে দুটো চার্জ পার্টিকেল থাকে, তাহলে সেক্ষেত্রে এফ সমান তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল যেটা হবে সেটা সমান কত লিখতে পারি, যে 1/4 পাই এপসাইলন। কেন এপসাইলন করছি না, এপসাইলন তড়িৎভেদ্যতা সম্পন্ন কোনো একটা মাধ্যমে আছে, Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা জেনারেল ফর্মে লেখা যায়। এবার আমরা কি পেয়ে গেছি না এপসাইলন সমান কত, কে এপসাইলন জিরো। তাহলে এখান থেকে লিখতে পারি এফ সমান 1/4 পাই কে এপসাইলন জিরো Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, এটাও কুলম্ব সূত্রের একটা ডিফারেন্ট রূপ, যেখানে কে ইন্টু এপসাইলন জিরো দিয়ে আমরা প্রকাশ করছি। এখানে কেটা কি না ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, আর এপসাইলন জিরো হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। ক্লিয়ার? তো এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কুলম্ব সূত্রে। আচ্ছা, আরেকটা জিনিস, যে কুলম্বের সূত্র কোথায় প্রযোজ্য হয় না, না কুলম্বের সূত্রের ক্ষেত্রে একটা জিনিস আমাদের মেনশন করে দেওয়া উচিত, যে দুটো বিন্দু আধানের যে মধ্যবর্তী দূরত্ব, এটা একটা বিন্দু আধান, এদিকে একটা বিন্দু আধান, এই দুটো বিন্দু আধানের যে মধ্যবর্তী দূরত্ব সেটা আধান দুটোর সাইজের থেকে অনেক বড় হতে হবে। ঠিক আছে, বা এই দূরত্বের তুলনায় আধান দুটোর সাইজ খুব কম হতে হবে। আর দ্বিতীয়ত যে নিউক্লিয়ার দূরত্বের মধ্যে মানে 10⁻⁻15 মিটার, ঠিক আছে, তো এর ভিতরে কুলম্বিয়ান ফোর্সটা ঠিকঠাক কাজ করে না। ক্লিয়ার? আচ্ছা, এটা হয়ে গেল কুলম্বের সূত্রের লিমিটেশন। আচ্ছা, আরেকটা জিনিস কি না এখান থেকে এরপর যেটা পড়বো সেটা হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। নেক্সট টপিক হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। তো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ কি, আমরা মনে করা যাক যে
এখানে দুটো চার্জ পার্টিকেল আছে Q1 আর Q2। Q1 এখানে একটা চার্জ পার্টিকেল আছে আর এখানে একটা Q2 চার্জ পার্টিকেল আছে, ঠিক আছে। তো আর এটা হচ্ছে অরিজিন বা মূলবিন্দু। তাহলে মূলবিন্দু থেকে এই Q1 এর এইটার যে অবস্থান ভেক্টর সেটা হচ্ছে r1 আর Q2 এর অবস্থান ভেক্টর হচ্ছে r2, ঠিক আছে। তাহলে এবার Q1 আধানের জন্য Q2 এর উপর প্রযুক্ত বল, Q1 আধানের জন্য Q2 এর উপর প্রযুক্ত বল, Q1 আধানের জন্য Q2 এর উপর প্রযুক্ত বল সেটা কত না, আমি F12 ধরলাম, এটা সমান কত 1/4 পাই এপসাইলন 0, আচ্ছা Q1 Q2 বাই আচ্ছা R12 তার কিউ R12 ভেক্টর, এখানে Q1 Q2 বাই R স্কোয়ার, তো R স্কোয়ারের সাথে আমি R12 আর একটা গুণ করলাম, দিয়ে এখানে একটা ভেক্টর সাইন দিলাম, ঠিক আছে। তার মানে এইটা কেটে গিয়ে Q1 Q2 বাই R স্কোয়ারই কিন্তু হচ্ছে, শুধুমাত্র ভেক্টরটা রিপ্রেজেন্ট করার জন্য R12 তার কিউব দিচ্ছি, দিয়ে এখানে একটা ভেক্টর আনছি। এবার R12টা কি না, R12টা হচ্ছে যে Q1 এর সাপেক্ষে Q2 এর অবস্থান ভেক্টর, R12 এটা হচ্ছে Q1 এর সাপেক্ষে Q2 এর অবস্থান ভেক্টর। বোঝা গেল? তা আমি এখানে একটা ফোর্স এর মানে দুটো ফোর্স সমান আর বিপরীতমুখী এটা আমরা দেখাবো, ঠিক আছে। তাহলে Q1 আধানের জন্য Q2 এর উপর একটা বল প্রযুক্ত হবে, সেটা কত R12। তাহলে R12 এখানে এটা হচ্ছে R12 আর এইদিকে হচ্ছে R21। তাহলে এবার Q1 আধানের জন্য Q2 এর উপর প্রযুক্ত বল সেটা কত F12, সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই R12 তার কিউব ইন্টু R12 ভেক্টর। ঠিক একইভাবে Q2 আধানের জন্য Q1 এর উপর প্রযুক্ত বল সেটা কত, সেটা হয়ে যাচ্ছে F21 সমান 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই R21 তার কিউ R21 ভেক্টর। ঠিক একইভাবে স্কোয়ারের জায়গায় আমি এটা কিউ আর তার সাথে একটা ভেক্টর গুণ করে দেখলাম। তাহলে এবার R21টা কি না Q2 এর সাপেক্ষে Q1 এর অবস্থান ভেক্টর, Q2 এর সাপেক্ষে Q1 এর অবস্থান ভেক্টর। বোঝা গেল? তাহলে এবার একটা জিনিস যে এখান থেকে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করছি, ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলে R1 প্লাস R12 সমান কত R2, ক্লিয়ার? তাহলে এখান থেকে একটা লিখতে পারি, তাহলে ওখান থেকে একবারে লিখে দিতে পারি R12 সমান কত R2 মাইনাস R1। এটা কিছু নয়, জাস্ট ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর না, এখান থেকে এই দুটো সেম ডিরেকশানে আছে R1 প্লাস R12 সমান কত R2, তাহলে এখান থেকে R12 সমান কত R2 মাইনাস R1। ঠিক একইভাবে R21 সো এটা সমান কত হয়ে যাবে R21 সমান হয়ে যাবে R1 মাইনাস R2। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি যে R12 সমান মাইনাস অফ R21, এই কনক্লুশনে আসতে পারি, ক্লিয়ার? R12 সমান মাইনাস অফ R21। তাহলে এইখান থেকে একটা লিখতে পারি কি, তাহলে F12 সমান মাইনাস অফ F21। তাহলে এখানে এই দুটো চার্জ পার্টিকেল যে পরস্পরের উপর বল প্রয়োগ করছে সেটা কি সমান এবং বিপরীতমুখী। তাহলে একটাকে যদি অ্যাকশন বলি তাহলে অন্যটাকে আমরা ইজিলি রিঅ্যাকশন বলতে পারি, দ্যাট ইজ নিউটনস থার্ড ল। প্রত্যেকটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে কুলম্বিয়ান ফোর্স সেটা কি হচ্ছে নিউটনের থার্ড লকে মেনে চলছে,
ঠিক আছে, এবং যে একটা চার্জ পার্টিকেল অন্য চার্জ পার্টিকেলের উপর যে বল প্রয়োগ করছে সেটা কি হচ্ছে সমান এবং বিপরীত। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এক্ষেত্রে Q1 আর Q2 এরা পরস্পর উপর যদি যে বল প্রয়োগ করছে সেটা হচ্ছে F12 আর F21, ঠিক আছে। তাহলে F12 আর F21 কি হচ্ছে পরস্পর সমান এবং বিপরীত। এখানে নেগেটিভ সাইনের কি ইমপ্লিফাই করছে না, নেগেটিভ সাইনটা সিগনিফাই করছে যে এখানে এরা দুটো সমান এবং বিপরীতমুখী। নেগেটিভ সাইন করছে যে দুটো ডিরেকশন অপোজিট। ক্লিয়ার? তো এটা হয়ে গেল কুলম্ব সূত্রের ভেক্টর রূপ। আর এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে দেখাও যে কুলম্বের ল নিউটনের থার্ড ল মেনে চলে, তাহলে এটা করে দেখালে আমরা বলতে পারবো যে নিউটনের থার্ড ল এক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? এরপর যে জিনিসটা আছে যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, যে নিউটনের মহাকর্ষ সূত্র সেটা আমরা পড়ে এসেছিলাম, তার সাথে আমাদের স্থির তড়িৎ কুলম্বিয়ান ফোর্স, তাদের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য সেই জিনিসগুলো কি না। এখান থেকে এবার আসছে আমি নিউটনের মহাকর্ষ সূত্রটা জাস্ট একবার লিখছি। নেক্সট টপিক হচ্ছে যে নিউটনের মহাকর্ষ সূত্রের সাথে কুলম্ব সূত্রের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। নিউটনের মহাকর্ষ সূত্র বা ল অফ গ্র্যাভিটেশন, ল অফ গ্র্যাভিটেশন। ল অফ গ্র্যাভিটেশন কি বলছে না, ল অফ গ্র্যাভিটেশন বলছে যে দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলটা সেটা কার সঙ্গে সমানুপাতিক, তাদের ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর সেটাকে যদি সমানুপাতিক দিয়ে করতে হয় তাহলে সমানুপাতিক ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট দিয়ে গুণ করছি Gm1 m2 বাই r², ঠিক আছে। আর আমাদের কুলম্বের ফোর্স কি হচ্ছে না, কুলম্বের সূত্র সেটা কত না, এটা হচ্ছে কুলম্বস ল, কুলম্বস ল। F সমান 1/4 পাই, আমি এসআইতেই লিখছি 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই r²। এটা হচ্ছে কুলম্বের সূত্র। তাহলে আমরা প্রথমে সাদৃশ্যগুলো দিয়েই বলছি। তাহলে দুটো নিউটনের মহাকর্ষ আছে, এখানে হচ্ছে জি হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটা সব জায়গায় সমান থাকে। যেখানে m1 m2 হচ্ছে বস্তুটার ভর আর হচ্ছে বস্তুটার মধ্যে দূরত্ব। আর F সমান 1/4 পাই এপসাইলন 0, এখানে 4 পাই তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এপসাইলন 0 শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা, Q1 Q2 হচ্ছে চার্জ, আর r হচ্ছে চার্জ দুটোর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে নিউটনের মহাকর্ষ সূত্র আর কুলম্বের সূত্র দুটোই কি, দুটোই হচ্ছে মধ্যবর্তী যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? F ভ্যারিজাস 1/r², এক্ষেত্রে F ভ্যারিজাস 1/r²। দুটো বলই সংরক্ষী বল, ঠিক আছে। যে দুটো বলই সংরক্ষী বল মানে এই বলের আন্ডারে যে একটা যে ওয়ার্ক ডানটা হয় সেটা পাথ ইন্ডিপেন্ডেন্ট, পথের উপর ডিপেন্ড করে না, দুটোই সংরক্ষী বল। আর দুটোই হচ্ছে কেন্দ্রক বল বা সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্স মানে কি না, এই যে বলটা অ্যাপ্লিকেবল হচ্ছে এই বলটা ওদের কেন্দ্র সংযোগী সরলরেখা বরাবর কাজ করে, ঠিক আছে। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র আর কুলম্বের সূত্রের সাদৃশ্যগুলো কি কি না, উভয় হচ্ছে যে F সমানুপাতিক 1/r², তাহলে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, সেটা নিউটনের মহাকর্ষ সূত্র মেনে চলে, কুলম্বের সূত্র মেনে চলে। আর দুটো বলই হচ্ছে সংরক্ষী বল, ঠিক আছে, বা কনজারভেটিভ ফোর্স। তার মানে কি না, এইখানে মহাকর্ষ বল বা কুলম্বিয়ান ফোর্স যেটা, সে দুটো ক্ষেত্রেই কি হয় যে ওয়ার্ক ডানটা সেটা পথের উপর ডিপেন্ড করে না বা পাথ ইন্ডিপেন্ডেন্ট হয়। ক্লিয়ার? তাই সংরক্ষী বল। আর আরেকটা কি না, এটা হচ্ছে দুটো ফোর্সই কেন্দ্রক বল বা সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্স মানে কি না, এই যে ফোর্সটা এদের কেন্দ্র সংযোগী সরলরেখা বরাবর কাজ করে, তাই এদেরকে সেন্ট্রাল ফোর্স বলে দুটোই। আর দুটো সূত্রই হচ্ছে শূন্যস্থানে কাজ করে বা স্পেসে কাজ করে। তাহলে এইগুলো হচ্ছে সাদৃশ্য। এবার যদি আমরা বৈসাদৃশ্য বা সাদৃশ্যের সাথে সাথে বৈসাদৃশ্যও পাবো। বৈসাদৃশ্য কি পাবো, যে এখানে নিউটনের মহাকর্ষ সূত্র অলওয়েজ অ্যাট্রাকটিভ, সবসময় আকর্ষণ করে, কিন্তু কোনো সময় রিপালসিভ বা বিকর্ষণ বল নয়। কিন্তু কুলম্বের সূত্র কি অ্যাট্রাকটিভও হতে পারে, রিপালসিভও হতে পারে। সেটা কার উপর ডিপেন্ড করে না, চার্জের পোলারিটির উপর। দুটো চার্জ যদি সেম পোলারিটির হয়, দ্যাট ইজ দুটোই প্লাস অথবা দুটোই মাইনাস হয়, তখন কি হবে, রিপালসিভ ফোর্স হবে, তারা পরস্পরকে বিকর্ষণ করবে। আবার যদি একটা চার্জ পার্টিকেল পজিটিভ একটা চার্জ পার্টিকেল নেগেটিভ হয়, তখন কুলম্বিয়ান যে ফোর্সটা হবে সেটা কি হবে, অ্যাট্রাকটিভ।
তাহলে হচ্ছে তাদের পোলারিটির উপর নির্ভর করে কুলম্বের সূত্র অ্যাট্রাকটিভ হতে পারে বা রিপালসিভ হতে পারে। আর আরেকটা কি, নিউটনের মহাকর্ষ সূত্র হচ্ছে খুব উইক ফোর্স, মানে খুব দুর্বল ফোর্স। কিন্তু কুলম্বের সূত্র কি, কুলম্বের সূত্র হচ্ছে খুবই মানে কি বলবো, স্ট্রং ফোর্স। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে এদের পার্থক্য। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র কি না, নিউটনের মহাকর্ষ সূত্র হচ্ছে খুবই উইক ফোর্স। আর কুলম্বের সূত্র কি না, কুলম্বের সূত্র হচ্ছে খুবই শক্তিশালী ফোর্স, অন্তত গ্র্যাভিটেশনাল ফোর্সের তুলনায়। আর আরেকটা কি না, নিউটনের মহাকর্ষ সূত্র হচ্ছে মাধ্যম নিরপেক্ষ। ঠিক আছে, বা মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট, মাধ্যমের উপর ডিপেন্ড করে না, কারণ অল মিডিয়ামে এখান থেকে জিটা কনস্ট্যান্ট থাকে আর মাসটা তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাহলে জি যেহেতু কনস্ট্যান্ট তাহলে এফ সব জায়গায় কনস্ট্যান্ট থাকে মহাকর্ষ সূত্রের ক্ষেত্রে। কিন্তু কুলম্বিয়ান ফোর্স কি বলছে, এফ সমান 1/4πε0 Q1 Q2/r²। ঠিক আছে, এবার যদি কোনো মাধ্যমে এপসাইলন তড়িৎবিদ্যুৎ সম্পন্ন কোনো মাধ্যমে হয়, তখন কুলম্বের সূত্র হয়ে যাবে এফ সমান 1/4πε Q1 Q2/r²। ক্লিয়ার? তখন তাহলে এপসাইলনের উপর ডিপেন্ড করছে, তাহলে এটা মাধ্যম নিরপেক্ষ। ক্লিয়ার? তাহলে এইগুলো হচ্ছে কুলম্ব নিউটনের মহাকর্ষ সূত্র আর কুলম্ব সূত্রের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। ঠিক আছে, আচ্ছা। আর এখানে আরেকটা যেটা জিনিস আছে, সেটা আমরা একক আধান কাকে বলে সেই জিনিসটা জানবো। তো আধানের একক যেটা, আধানের একক সিজিএস পদ্ধতিতে কি না, সিজিএস পদ্ধতি হচ্ছে ইএসইউ আধান বা স্ট্যাট কুলম্ব, আর এসআই পদ্ধতিতে হচ্ছে কুলম্ব। ক্লিয়ার? তো আমরা সিজিএস এবং এসআই ওয়ান ডাইন বা ওয়ান কুলম্ব বা ওয়ান স্ট্যাট কুলম্ব কাকে বলে সেটা জানবো। প্রথম হচ্ছে ওয়ান কুলম্ব। আমরা সিজিএস পদ্ধতিতে যদি জানি, আমরা এখানে টপিক হচ্ছে ওয়ান কুলম্ব কাকে বলে, ওয়ান স্ট্যাট কুলম্ব বা ওয়ান ইএসইউ আধান। আমরা সিজিএস পদ্ধতিতে কি জানি না, সিজিএস পদ্ধতিতে এফ সমান কত, কুলম্বিয়ান ফোর্সটা এফ সমান Q1 Q2/r²। এবার ধরে নিলাম যে দুটো চার্জ পার্টিকেল, এইখানে একটা চার্জ পার্টিকেল, এই দুটো চার্জ পার্টিকেল Q1 সমান Q2 সমান Q, মানে দুটো সমান পরিমাণ চার্জকে আমরা নিলাম, তারা পরস্পর থেকে ইউনিট দূরত্বে আছে, আর সমান 1 সেমি ধরে নিচ্ছি, যেহেতু সিজিএসে করছি সেহেতু 1 সেমি ধরে নিচ্ছি। করলে তারা যদি পরস্পরকে ওয়ান ডাইন বল, এফ সমান ওয়ান ডাইন, সে ওয়ান ডাইন বলে আকর্ষণ করে, তাহলে তখন কি হয়ে যাবে, Q² সমান 1, দ্যাট ইজ Q সমান ±1। বোঝা গেল? তাহলে আমি এফ সমান 1 বসাচ্ছি, তাহলে আর Q1 Q2 সমান Q বসাচ্ছি, আর আর সমান 1 বসাচ্ছি, 1 সেমি। তাহলে এইখানে আমরা এইভাবে বলতে পারি যে দুটো চার্জ পার্টিকেলকে, দুটো সমপরিমাণ চার্জ পার্টিকেলকে পরস্পর থেকে 1 সেমি দূরে রাখলে, তারা যদি পরস্পরকে এক ডাইন বলে আকর্ষণ বা বিকর্ষণ করে, তখন তাদের প্রতিটি চার্জের আধানকে আমরা কি বলবো, ওয়ান ইএসইউ আধান। বোঝা গেল? দুটো সমপরিমাণ চার্জ পার্টিকেলকে পরস্পর থেকে 1 সেমি দূরে রাখলে, তারা যদি পরস্পরকে ওয়ান ডাইন বলে আকর্ষণ করে বা বিকর্ষণ করে, তখন তাদের প্রতিটা চার্জের পরিমাণকে কি বলবো, ওয়ান ইএসইউ আধান বা ওয়ান স্ট্যাট কুলম্ব বা ওয়ান স্ট্যাট কুলম্ব। বোঝা গেল? এরপর আমরা যদি এসআই পদ্ধতিতে করি, এসআই পদ্ধতিতে কি হবে, এসআই পদ্ধতি হচ্ছে ওয়ান কুলম্ব। এসআই পদ্ধতি যদি করি, তাহলে এফ সমান কত হয়ে যাবে, এফ সমান হয়ে যাবে 1/4πε0 Q1 Q2/r²। এবার এফ সমান, এটা 1/4πε0 এর ভ্যালু কত, 9 × 10⁹ Q1 Q2/r²। ক্লিয়ার? তাহলে এবার আমি বলছি যে দুটো সমপরিমাণ চার্জ পার্টিকেল নিলাম, Q1 Q2 সমান Q, আর সমান 1 সেমি না করে এবার আমরা এসআই পদ্ধতিতে করব। তো তারা পরস্পরের থেকে যদি 1 মিটার দূরে থাকে এবং তারা পরস্পরকে যদি 9 × 10⁹ বলে আকর্ষণ করে, 9 × 10⁹ নিউটন বলে আকর্ষণ করে, তাহলে প্রতিটা চার্জের পরিমাণকে আমরা বলবো, আকর্ষণ বা বিকর্ষণ দুটোই করতে পারে, তখন আমরা তাকে প্রতিটা চার্জকে বা আধানকে বলবো ওয়ান কুলম্ব। তাহলে দুটো সমান বা দুটো সমপরিমাণ
চার্জ পার্টিকেলকে যদি পরস্পরকে 1 মিটার দূরে রাখছি, ঠিক আছে, এবং 1 মিটার দূরে রাখলে তারা যদি পরস্পরকে 9 × 10⁹ নিউটন বলে আকর্ষণ বা বিকর্ষণ করে, তাহলে প্রতিটা চার্জের পরিমাণকে আমরা বলবো 1 কুলম। ঠিক আছে, তাহলে সিজিএস পদ্ধতিতে একক হয়ে গেল স্ট্যাট কুলম বা ইএসইউ আধান, আর এসআই পদ্ধতিতে চার্জের একক হয়ে গেল কুলম। আর এখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে 1 ইএমইউ আধান, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, সমান হচ্ছে 3 × 10⁻10 ইএসইউ আধান। ঠিক আছে, আর 1 ইএমইউ আধান সমান 10 কুলম। আর সিজিএস আর এসআই এর মধ্যে রিলেশন, আধানের সিজিএস এবং এসআই এর মধ্যে রিলেশন কি না, সেটা হয়ে গেল 1 কুলম সমান 3 × 10⁹ ইএসইউ আধান। এইটা মোস্ট ইম্পর্টেন্ট, এইটা মনে রাখতে হবে, 1 কুলম সমান 3 × 10⁹ ইএসইউ আধান। ঠিক আছে, তাহলে আজকে আমরা একবার রিক্যাপ করে দিই কী কী জানলাম। আজকে কুলম্বিয়ান ফোর্স জানলাম, ঠিক আছে, বা কুলম্বের সূত্র জানলাম, কুলম্বের সূত্র কোথায় কোথায় অ্যাপ্লিকেবল সেটা জানলাম, আরেকটা জানলাম কুলম্বের সূত্রের ভেক্টর রূপ জানলাম। ঠিক আছে, আর নিউটনের মহাকর্ষ সূত্র, কুলম্ব সূত্রের সাদৃশ্য বৈসাদৃশ্য এইগুলো জানলাম। ঠিক আছে, এবং আধানের একক, সিজিএস এসআই একক, এইগুলো জানলাম। আরেকটা কি জানলাম যে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, আর মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এই সমস্ত জিনিসগুলো জানলাম। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই থাক, পরের ক্লাসে আবার দেখা হবে।